কাল শুরু ভোটার তালিকা হালনাগাদের কাজ। গ্রহণযোগ্য নির্বাচনে প্রধান লক্ষ্য বললেন সিএসি। তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানি 9 ফেব্রুয়ারি। 89তম জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে বাধা নেই বললেন ফখরুল। রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় বিজিবি। এবং সব শঙ্কা কাটিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর। প্রথম দিন মুক্তির জন্য ইসরায়েলকে 3 জিম্মির তালিকা দিয়েছে হামাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, আইন কানুন বিধানের মধ্যে থাকতে চায়। এসব কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠেয় ইসির প্রধান কাজ। নির্বাচনে লেভেল প্লেইং নিশ্চিতই কমিশনের প্রধান কাজ বলেও জানান তিনি। নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদের সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। রোববার সকালে নির্বাচন ভবনে তালিকা হালনাগাদ সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইসি ও নির্বাচন কমিশনাররা ছাড়াও ইউএনডিপির প্রতিনিধিরা। সরকারের দেয়া নির্বাচনের সময় অনুসারেই কমিশন সব প্রস্তুতি নিচ্ছে বলে জানান সিইসি নাসির উদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া সংশয় দূর করতে কাজ করবে কমিশন। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি। এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে এখন, আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। রাজনৈতিক ইস্যুতে কমিশন কোনো মন্তব্য করবে না বলেও জানান সিইসি। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে করা আবেদন শুনানির দিন পিছিয়ে আগামী 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 16 অক্টোবর রিভিউ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় আছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়াল লুয়েসের সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের জানান তিনি। এ সময় তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে না দিলেও আইন তার নিজস্ব গতিতে চলবে। এদিন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জুলাই আগস্টের গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য কারিগরি সহায়তা চেয়েছে বলে জানান তিনি। প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে, সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের আবেগঘন সম্পর্ক কাজে লাগিয়ে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা সৌজন্য সাক্ষাতে গেলে এই আহ্বান জানান তিনি। তুলা সংশ্লিষ্ট বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে বলেন ডক্টর ইউনূস। এ সময় বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানান আর্জেন্টিনার রাষ্ট্রদূত। চার সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদন। 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1977 সালের 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ক্ষমতায় এসেই একদলীয় শাসন বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন জিয়াউর রহমান। 89তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে ছুটে আসেন সারা দেশ থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনার শাসনামলে টানা 15 বছর জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করতে না পারার কষ্টের কথা জানান তারা। জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আজকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, তাদের নেতৃত্বে তাদের আদর্শে আমরা রাজপথে ছিলাম, রাজপথে এখনো আছি। কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে। কোনো সংস্কার বাকি থাকলে তা পূরণ করবে নির্বাচিত সরকার। নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কার্যকর নিরাপত্তা ব্যবস্থার ফলেই সীমান্ত সমস্যার সামনে আসছে বলেও জানান তিনি। জমির ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত মন্তব্য করে এ বিষয়ে বিজিবি বিএসএফ আলোচনায় সমাধান হয়ে গেছে বলেও জানান উপদেষ্টা। রাজধানী তেজগাঁয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 137তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের তেজগাঁওয়ে ভূমি ভবনে বিসিএস ক্যাডার ও জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদেরকে সাহায্য করবে বলে তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সরকার ব্যবস্থা নিচ্ছে। রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনি পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে। আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। জমির ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত উল্লেখ করে এরই মধ্যে এ সমস্যার সমাধান হয়ে গেছে বলেও জানান উপদেষ্টা। আমাদের কোনো সীমান্ত রক্ষী আহত হয় নাই, আমাদের 2-1 জন সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। দুর্নীতিকে বাংলাদেশের একটি প্রধান সমস্যা আখ্যায়িত করে এটি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন, এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরো পিছিয়ে পড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার মধ্যে শনিবার ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে নতুন অস্থিরতা শুরু হয়েছে। ঘটনার পর শূন্যরেখার কাছে কয়েকশো মানুষ জড়ো হলে তাদের পায়ে পিষ্ট হয়ে জমির ফসল নষ্ট হয়। এ বিষয়ে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উৎসুক জনতা যেন সীমান্তে আসতে না পারে সেজন্য স্থানীয় জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি। আমাদের কৃষকদের যে ফসলের ক্ষতি হচ্ছে, এইটা কিভাবে আমরা রোধ করতে পারি, উৎসুক জনতা যেন সীমান্ত এলাকায় না যায় সেভাবে আমরা উদ্বুদ্ধ করছি এবং জনগণ, এই এলাকার জনগণ পাশে থেকে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে যেন উৎসুক জনতায় হাজার হাজার জনগণ যেন এই কৃষকের জমিতে না নেমে কৃষকের ফসল নষ্ট না করে। আমরা এই ব্যাপারে এখন কাজ করছি।
জুলাই অভ্যুত্থানের পর নৌপথ অস্থিতিশীল করতে বিভিন্ন গ্রুপ সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ করলেন নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান। তবে নিয়মিত টহল ও অভিযানে তা বানচাল করা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর হাতিরঝিলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসইও সেলিমের প্রতিবেদন। নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৫০ টন তেল ডাকাতির ঘটনায় ৮ ডাকাতকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া ৩.৫ কোটি টাকা মূল্যের ৩৫০ টন তেলও উদ্ধার করা হয়। রবিবার রাজধানীর হাতিরঝিলে এক সংবাদ সম্মেলনে নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান বলেন, নৌপথ অস্থিতিশীল করতে বিভিন্ন গ্রুপ সক্রিয় থাকলেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিছু কিছু জায়গায় নৌ ডাকাতি অথবা নৌ অপরাধ কিন্তু আমরা এগুলাকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এগুলা নিয়ে আমরা কাজ করছি। সরকারও সর্বোচ্চ প্রায়োরিটি নৌপথকে নির্বিঘ্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তেলবাহী জাহাজে ডাকাতির ঘটনাকে পরিকল্পিত দাবি করে এ ঘটনায় জড়িতদের অস্ত্রসহ আটক করার কথাও জানানো হয়। সলিমাবাদ জায়গাটার নাম, সেখান থেকে আমরা এই জাহাজটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অর্থাৎ তারা এই 7 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এই তেলটা বিক্রি করার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু সেটা করতে পারে নাই। আমরা পুরাটাই এটা যে ডাকাতি পুরাটাই উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিরাপদ নৌপথ নিশ্চিতকরণে নৌ পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান মিজানুর রহমান। নৌ পুলিশকে আরো বেশি দ্রুততার সাথে কাজে লাগানো যায় সেই চেষ্টাও করতে আছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ জন্মস্থান বগুড়া জেলা যুবদল দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। নাটোরের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এই সময়ে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ সহ অন্যান্যরা। আমাদের সামনে জয়পুরহাটে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন সহ অন্যরা। শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় দুস্থ ও অসহায় 4 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের নাগরা এলাকায় কম্বল বিতরণ করেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনি। গাইবান্ধায় শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এই সময় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে পিরোজপুরেও শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলার বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যান্যরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। ভরা মৌসুমেও নতুন করে চালের দাম বেড়ে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে খুচরা বিক্রেতাদের মাঝে। তাদের অভিযোগ, বরাবরের মতো ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন বশরাত জাহান। কুষ্টিয়ার খাজানগর বৃহৎ চালের মোকামেও চালের বাজার ঊর্ধ্বগতি। মিনিকেট, নাজিরশাইল, জিরাশাইল, কাজললতা সহ সব ধরনের চালই কিনতে হচ্ছে বেশি দামে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই সম্প্রতি প্রায় সব ধরনের চালের বাজার কেজিতে 7 থেকে 8 টাকা করে বেড়েছে। এতে অস্বস্তিতে ভোক্তারা। এই ধানের ভরা মৌসুমের পরেও চাউলের দাম বেড়েছে, এটা আসলে একটা প্রশ্নবিদ্ধ। যে 500 টাকা আয় করি, এই টাকাতে তো 2-3 কেজি চাল কিনতে গেলেই আর হচ্ছে না। ফ্যামিলি চালাতে খুব কষ্ট হয়ে যায়। 1 কেজি চাল কিনতে যদি এত টাকা শেষ হয়ে যায়। শুধুমাত্র চাউলটা কেন আমাদেরকে এত দামে কিনে খেতে হবে? আমরা এই যে কুষ্টিয়ার বাসিন্দা, কুষ্টিয়াতে চাউলের উৎপাদন হয়, এখানে এত অটো রাইস মিল, কিন্তু আমরা কিনতে পাচ্ছি না। ধানের দাম বৃদ্ধিতে বেড়েছে চালের দাম। মিল মালিকদের এমন কথায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে খুচরা বিক্রেতাদের মধ্যে। মিল রেট থেকেই চালের দামটা আমদানির সাথে সমতা রেখে বাড়াই দেওয়া হলো। তো পরবর্তীতে এখানে বাজার নির্ধারণের মিটিং হয়েছে, এখানে মনিটরিং আসছে, তারা দেখছেন
তারা দেখে একটা বাজারে একটা নীতিমালা আছে, সেই তার আলোকে আমাদের এটা ফিক্সড করে দিয়েছেন। বাজার মনিটরিং এর কাজ চলমান আছে জানিয়ে জেলা প্রশাসক বললেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বললেন, সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান যে বাজার মনিটরিং এর কার্যক্রম চলমান রয়েছে তার মধ্যে আমাদের নিয়মিত মনিটরিং করা হচ্ছে আমাদের কর্মকর্তাদের মাধ্যমে। সিন্ডিকেটের মূলে যে সমস্ত যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হবে। নিয়মিত মনিটরিং এর মাধ্যমে চালের বাজার যাতে সহনীয় রাখা হয় এমনটা প্রত্যাশা ভোক্তাদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের আরও খবর। নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৭৭ জন নিহত হয়েছেন। রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের সময় ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে উত্তর আটলান্টিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে কয়েক হাজার মার্কিনী। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার রাস্তায় উল্টে গেলে সেখানে জ্বালানি সংগ্রহে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এই সময় ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে নিহত হন ৭৭ জন, আর আহতের সংখ্যা দাঁড়ায় ২৫ জনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদিকে উত্তর আটলান্টিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৮৬ যাত্রী নিয়ে আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে নৌকায় করে স্পেনে যাচ্ছিলেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্কিং বর্ডার্স। এরই মধ্যে বুধবার ৩৬ জনকে উদ্ধার করেছেন মরক্কোর সমুদ্ররক্ষীরা। অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার মার্কিনী, যাদের বেশিরভাগই নারী। এই কর্মসূচির নাম দ্য পিপলস মার্চ, যা আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। আইএফআইসি ব্যাংকের প্রায় ৪,১৪ লাখ টাকার দুটি চেক বাউন্স হওয়ার অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। মামলার বিবরণ অনুযায়ী ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে ১.৫ কোটি টাকা আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেন মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা মেয়াদি ঋণে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর সাকিবের কোম্পানি চলতি বছরের ৪ সেপ্টেম্বর ব্যাংকে ৪,১৪ লাখ টাকার দুটি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর চেক ডিসঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকা অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হকের আদালত। এরপর ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন রবিবার নির্দেশ থাকলেও আদালতে হাজির হননি সাকিব আল হাসান। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জাহিদুর রহমান। মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহগীর হোসেন, পরিচালক এমদাদুল হক এবং মালাইকা বেগম। ২০২৪ সালে ১৫ ডিসেম্বর ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে সাকিব আল হাসান সহ ৪ জনকে আসামি করে মামলা করেন আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এবার ফুটবল। তারুণ্যের উৎসব সামনে রেখে ২৫শে জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লীগ। এই উপলক্ষে দুপুরে বাফুফের কার্যালয়ে লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত না থাকতে পারলেও তার বদলে অতিথি হিসেবে থাকেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সরশিপ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি চেয়ারম্যান শরীফ জহির। এছাড়াও ছিলেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অফুরন্ত সম্ভাবনাময় বাংলাদেশ, এই বাংলাদেশকে আমাদের তরুণদেরকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি,
উজ্জীবিত করতে পারি, সেই লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের 30 ডিসেম্বর থেকে 19 ফেব্রুয়ারি আমাদের ঘোষণা করেছেন তারুণ্যের উৎসব। আমরা আমাদের তারুণ্যের উৎসবে অনেকগুলো ইভেন্ট রেখেছি। ইভেন্টের ভিতরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন এবং দেশীয় খেলাধুলাকে উদ্দীপ্ত করা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল শুরু ভোটার তালিকা হালনাগাদের কাজ, গ্রহণযোগ্য নির্বাচনী প্রধান লক্ষ্য বললেন সিএসসি। তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানি 9 ফেব্রুয়ারি। 89তম জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে বাধা নেই বললেন ফখরুল। রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহাড়ে বিজিবি। এবং সব শঙ্কা কাটিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, প্রথম দিন মুক্তির জন্য ইসরায়েলকে 3 জিম্মির তালিকা দিয়েছে হামাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।